আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর বন্ধুরা, আজকে আসলে আমরা যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি আসলে আমার কাছে খুবই মূল্যবান একটি ভিডিও। কারণ এটি হচ্ছে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ। তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন, বেশ দীর্ঘ একটি ইন্টারভিউ। এবং সালমান শাহ আসলে তিনি যে সময়ে আসলে এই ইন্ডাস্ট্রিতে ছিলেন তখন কিন্তু আসলে সেই সময়টা আসলে এখনকার মতো এত ফাস্ট ছিল না। কিন্তু সালমান শাহ কিন্তু আসলে সত্যি তিনি সেই সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তিনি আসলে আমরা এখন যেগুলো আমার কাছে মনে হয় আমরা এখন যেগুলো আসলে উপভোগ করতেছি, তিনি সেই সময়ে আসলে এইরকমই এই সময়ের মতো তিনি ছিলেন বা তার চেয়েও ফাস্ট ছিলেন। এরকমই একজন নায়ক ছিলেন আমাদের ইন্ডাস্ট্রিতে। তো তিনি আসলে তার ছবিগুলো দিয়ে কিন্তু আমাদের কাছে এখনও তিনি রয়ে গিয়েছেন। তো বন্ধুরা, আসলে সেই সময় তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন, দীর্ঘ একটি ইন্টারভিউ। যদিও সালমান শাহর আসলে ভিডিও ইন্টারভিউ খুবই কম, কয়টি আছে আসলে আমি ঠিক জানি না। তো অথবা ২-৩টি হবে, আমি দেখেছি ইন্টারভিউ। তো তার মধ্যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউ, সেটি তিনি প্রায় দীর্ঘ একটি ইন্টারভিউ ছিল। তো সেটি দেখলাম যে কৃতাঞ্জলি ইউটিউব চ্যানেল তারা আপলোড করেছে আজ থেকে প্রায় ৮ থেকে ৯ মাস আগে। তো যেহেতু সালমান শাহ আমাদের প্রিয় একজন নায়ক, এবং তিনি আসলে এই ইন্টারভিউটি আমি এখনো দেখি নাই। এর ছোট ছোট কয়েকটি ক্লিপ আছে, সেগুলো দেখেছি, কিন্তু মূল ইন্টারভিউটি দেখি নাই। তো আমার আমরা একসাথেই আসলে এই ইন্টারভিউটি দেখবো। তো বন্ধুরা, অবশ্যই আমি আসলে আজকে যে ইন্টারভিউটি রিঅ্যাকশন করতেছি সেটি অবশ্যই কৃতাঞ্জলি ইউটিউব চ্যানেল, সেটি আমাদের মান্না ভাইয়ের প্রোডাকশন হাউস কৃতাঞ্জলির একটি প্রতিষ্ঠান। তো সেই কৃতাঞ্জলি ইউটিউব চ্যানেল থেকে আসলে আজকে রিঅ্যাকশন ভিডিওটি করতেছি। তো অবশ্যই আমি তাদেরকে ক্রেডিট দিয়ে দিচ্ছি এবং তাদেরকে ধন্যবাদও জানাচ্ছি যে তারা শুধু মান্নার কাছে আবদ্ধ না থেকে সবার দুর্লভ যে ভিডিওগুলো আছে সেগুলো আসলে তারা আপলোড করতেছেন। এবং অবশ্যই আমি এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা না বলে চলুন আমরা সেই মহামূল্যবান ইন্টারভিউটি দেখে নিই। আমি প্রথমে যখন স্কুলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই, টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89-এ আমি নাটকের অডিশন পাস করি, এনলিস্টেড আর্টিস্ট হই। তো এই ছবিটা, আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল, ফান্টা। তখন আমার কাছে যখন প্রপোজালটা আসে, ফ্যানটার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। তো এর মধ্যে আমার কাছে সোহান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করেন। করার পরে আমাকে একদিন ফোন করেন বিকেলবেলা, দুপুরবেলা আমাকে একদিন ফোন করেন। ফোন করে বলেন যে আমি এরকম এরকম ডাইরেক্টর অমুক বলছি, আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে কিছু সময় দেন। আমরা দুজন বসলাম এই একসঙ্গে, গল্পটি বসে আমরা কথা আসলে বললাম। শুনেছি সুহানুর তো এর রহমান মধ্যে উনি সোহানের মুখ আমাকে থেকেও ছবিতে শুনেছি। প্রপোজাল দিলেন যে আমি এরকম এরকম বোম্বের কেয়ামত থেকে বাংলা করছি, তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি করেন, আমি খুব খুশি হব। তো ব্যাপারটা আসলে আমরা যে আসলে আমাদের সামনে এখন আছেন নায়ক সালমান শাহ, এবং তিনি কথা বলতেছেন, কিন্তু মনেই হচ্ছে না আজ থেকে এত বছর আগে তিনি মারা গিয়েছেন। এবং তারও আগে 1993 সালে এই ইন্টারভিউটি আসলে মনে হচ্ছে না, মনে হচ্ছে এখনও সালমান শাহ আমাদের কাছে আছেন, এবং তিনি আমরা যেভাবে কথা বলতেছি এভাবেই আসলে তিনি খুবই সাবলীলভাবে দিচ্ছেন। হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা, আর সরি আরেক দিক সরি দিয়ে ভালোও লাগছিল। আমি আসলে অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করব। ভেবেছিলাম মডেলিং করব, অ্যাক্টিং করব, ওটা শখের বশে আমরা করতাম আগে। কিন্তু ফিল্মে অ্যাক্টিং করব অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট, আমি কখনো এটা ভাবিনি। ভিডিওটি কিন্তু অনেক দীর্ঘ এনিওয়ে, হবে। তো তারপরে সোহান আশা ভাই করি আমাকে আপনারা দেখবেন যখন ধৈর্য ধরে। প্রপোজালটা দিলেন,
তখন একদিক দিয়ে আমার ভালোও লাগছিল, কারণ কিয়ামত সে কিয়ামত তক আমি যখন ফার্স্ট দেখি আমির খান জুহি চাওলার সেই কিয়ামত সে কিয়ামত তক যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত কিয়ামত ভালো সে লেগেছিল আমার কাছে কিয়ামত আমির সে খানের কিয়ামত অ্যাক্টিং, তাক জুহি চাওলার অ্যাক্টিং। আমির খানের। যে ওটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম, বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম, আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম। তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে, আবার ডিসিশনের অভাবেও ভুগছিলাম যে আমি করব কি করব না, কিভাবে কি করব, এরকম একটা ভাব। যাই হোক, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। বাড়িতে আসলাম, এসে বাবা মাকে জিজ্ঞেস করলাম। তাদের প্রথম প্রথম একটু অমত ছিল, তারপরে আমার উৎসাহ দেখে তারা বললেন ঠিক আছে তুমি করো। ব্যাস, এই সোহান ভাইকে বললাম যে ঠিক আছে আমি করব। আহ, প্রথম ছবিতে আমির খানের ক্যারেক্টার অ্যাক্টিং করার পিছনে, এখন একটা আর্টিস্ট কিন্তু যে কোনো ক্যারেক্টার অ্যাক্টিং করবে, আর্টিস্টে করা উচিত, একটা আর্টিস্ট যে কোনো ক্যারেক্টারে অ্যাক্টিং করার ক্ষমতা থাকা উচিত। এখন সেখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমেই একটা কপিরাইট ফিল্মের হিরো হতে যাচ্ছি। এখন এই ছবিটা বোম্বেতে বক্স অফিস হিট ছিল। ওহ, এখন নট কত অনলি বড় বোম্বে, ছবি! পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় ছবিটা দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গাতেই ছবিটা খুব বিশেষভাবে হিট করেছে। তো সেই ক্ষেত্রে এই ছবিটা যখন বাংলাদেশে একটা কপিরাইট অনেক এনে কঠিন কাজ কিন্তু। বাংলায় যখন ছবিটা করা হচ্ছে, তখন আমাকে অ্যাজ আ হিরো যখন সিলেক্ট করা হলো, তখন আমি ফার্স্টে অবশ্যই চিন্তা করেছি যে এই ক্যারেক্টারটা আমি যখন হাতে নেব, আমি এই ক্যারেক্টার কতটুকু কী করতে চ্যালেঞ্জিং পারবো। একটি কাজ। কারণ এই ক্যারেক্টারটাতে অ্যাক্টিং করার পরে আমির খান রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তো তাকে, তার অ্যাক্টিং খুবই ভালো ছিল, তার পারফরমেন্স ভালো ছিল। তো ন্যাচারালি সেটা আমার নজরে রাখতে হবে, আমার মাথায় রাখতে হবে, এই কি চিন্তা করে আমি ট্যালেন্ট নায়ক ক্যারেক্টারটা যখন ছিলেন, হাতে কথাগুলো নেই। শুনে বুঝতে পারতেছেন। তো তখন আমার মনের মধ্যে এটা ছিল যে হ্যাঁ, আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আই ক্যান ডু সামথিং মাচ বেটার। আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমি এখানে যা কাজ করানো হয়েছে, কেমন থেকে যা কাজ ছিল, তার চেয়ে আমি নিশ্চয়ই ভালো করতে ও, পারবো। এতটুকু কনফিডেন্স আমার ছিল, যার জন্য আমি ক্যারেক্টারটা সেটা হাতে আবার নিই। পর্দা দেখতে এবং পেরেছি। যুক্তির দিকে আমি বলবো যে এখানে অযৌক্তিক কিছু নেই। আমি মনে করি এটা হাতে নেওয়াটা আমি একটা ভালো সিদ্ধান্তের পরিচয় দিয়েছি। কারণ আমি যখন ক্যারেক্টারটা হাতে নিই, আমার অতটুকু কনফিডেন্স ছিল ভেতরে যে আমি এই কাজটা করতে পারবো, এবং আমি আমার ইন মাই ওন স্টাইল আমি কাজটা দর্শকের কাছে উপস্থাপন করব। সালমান শাহ বয়সটা এবং যাতে খুবই মানুষ সুন্দর। এটা বোঝে, আমাদের অডিয়েন্স আহ, যেন এটা বোঝেন যে আমির খান যদি কিছু করতে পারে, তাহলে বাংলাদেশেও এমন কেউ আছে, বা আমাদের দেশেও এমন কোনো আর্টিস্ট আছে যে আমির খানের সমতুল্য বা সামটাইমস তার চেয়ে বেটার কিছু করতে পারবে। তো আমি এখানে আমির খানের দেখাদেখি কিছু করার চেষ্টা করিনি কখনোই। আমি এখানে আমার নিজের ব্যক্তিগতভাবে যা যা আমার ভেতরে আছে আমি তাই প্রকাশ করেছি। আমার সেলফ ক্রিয়েটেড অ্যাক্টিং আমি ওখানে দেখিয়েছি। তো আমার একজন অ্যাক্টিং আর্টিস্টকে আসলে অন দ্য স্ক্রিন, এরকমই দ্য হওয়া অ্যাক্টিং উচিত। ওয়াজ টোটালি অফ মাই ওন, আমার নিজের। আমি যা করেছি এটা আমার নিজের। আমি এখানে কাউকে ফলো করিনি বা কাউকে দেখে তাকে অনুকরণ করে আমি করিনি। এখন এটা দর্শকের হাতে, যে অ্যাক্টিং কার ভালো হলো, আমার কেয়ামত থেকে কেয়ামতের হিরো সালমান শাহের, নাকি কিয়ামত সে কেয়ামত কিয়ামত সে তাক কেয়ামত থেকে আমির হিরো আমির খানের। খানের, এটা দর্শকের হাতে। দর্শক যদি মনে করেন যে আমি ভালো করেছি, আমি তাদের ভালোবাসা পাই, আমি অত্যন্ত খুশি হব। যদি তারা মনে করেন যে না আমি আরও ভালো করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো করার। আহ, জুহি চাওলার সাথে মৌসুমীর মানানসই ব্যাপারটা অবশ্যই মানানসই, কারণ ক্যারেক্টারের দিকে, ক্যারেক্টারটা যখন একই জিনিস হচ্ছে, তখন ন্যাচারালি আর্টিস্ট সিলেকশনের ব্যাপারেও কিছু। আসলে এই ইন্টারভিউটি কে নিয়েছিলেন, কোথায় প্রথম প্রকাশ হয়েছিল, আসলে কিছুই জানি না। তবে যিনি এই ইন্টারভিউটি নিয়েছেন তিনি আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে তিনি আসলে সালমান শাহকে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু এখানে মানে কথা মানে বের করতেছেন এরকমভাবে, মানে তিনি একটার পর একটা মানে এই মুভিকে কেন্দ্র করে সালমান শাহর কাছ থেকে তিনি কথা বলার চেষ্টা করতেছেন। এখানে কাট আছে কিন্তু আপনারা দেখলে খেয়াল করবেন, একটার পরে একটা মানে কাট আছে, একটা বিষয়ে কথা বলার পরে কিন্তু মানে আবার কাট দিয়ে আরেকটা বিষয়ে আসতেছেন। তো যিনি ইন্টারভিউ নিয়েছেন তিনি আসলে খুব মানে আমার কাছে মনে হয় যে তিনি খুব প্রিপারেশন নিয়ে তিনি এই ইন্টারভিউটি নিয়েছেন। এবং কি বলবো মানে
বেশ দীর্ঘ একটি ইন্টারভিউ এবং সেখানে অনেক বিষয়ে কিন্তু কথা হচ্ছে। সালমান শাহ একদম শুরু থেকে এখন আসছেন, মানে মৌসুমীকে নিয়ে আসলে প্রশ্ন করা হচ্ছে মিল রাখা প্রয়োজন বা রাখা উচিত। জুহি চাওলার সাথে। তো সেই দিকে মৌসুমীর সাথে জুহি চাওলার গেট আপে বেশ অনেকটা মিল নিশ্চয়ই আছে, না হলে আমার ডাইরেক্টর নিশ্চয়ই তাকে চুজ করতেন না। আর অ্যাজ আ কো আর্টিস্ট মৌসুমী আমার সাথে কাজ করার পরে আমি তাকে খুব কোঅপারেটিভ একজন আর্টিস্ট হিসেবে আমি পেয়েছি, খুব হেল্পফুল আর্টিস্ট, কাজের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। এবং আমরা যেহেতু দুজনই নতুন, সো আমরা একজন আরেকজনকে অলওয়েজ হেল্প করার চেষ্টা করেছি। আমার যদি কোনো প্রবলেম হতো মৌসুমী আমাকে অবশ্যই হেল্প করতো সেখানে, এবং তার কোনো প্রবলেম হলে আমিও। ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল, যে পুরো ছবিটা আমার জানা ছিল, প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল, বাংলা স্ক্রিপ্ট। স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে, প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি। প্লাস এই ছবিটা আমি প্রচুরবার দেখেছি, বহুবার আমি ছবিটা দেখেছি। দেখে আমাদের বাংলা স্ক্রিপ্টটার সাথে মিলিয়ে আমি পুরোপুরি স্ক্রিপ্টটা মুখস্থ করার চেষ্টা করেছি, যে স্ক্রিপ্টের মধ্যে কী চাচ্ছে, ক্যারেক্টারে কী চাচ্ছে। তো ক্যারেক্টার স্টাডি করার পরে আমার ন্যাচারালি অনেক প্ল্যানিং ছিল যে আমি এই ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলবো, এই সময়ে এই সিকোয়েন্সে আমি অ্যাক্টিংটা এইভাবে করব। অনেক রকম প্ল্যানিং ছিল যদিও। একদম গল্পের ভিতরে ঢুকে কিন্তু যাওয়া। সত্যি কথা বলতে আহ, আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিংয়ের সময় যখন আমি লুক দেখছিলাম, তখন আমার কাছে আই এম নট দ্যাট মাচ স্যাটিসফাইড। আমার অ্যাক্টিংয়ে আমি ততটুকু স্যাটিসফাইড হতে পারিনি। কারণ আমার কাছে যতবারই আমি দেখছিলাম, যতবারই আমি আমার অ্যাক্টিং স্ক্রিনে দেখছিলাম, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় আই কুড ডু সামথিং মাচ বেটার, এর চেয়ে তো অনেক ভালো করতে পারতাম। তো বুঝতে তখন তো শর্ট পারতেছেন, হয়ে গেছে, শুটিং হয়ে আর গেছে, কিছু করার কিছুই নাই। করার নেই। তো আমি চেষ্টা করবো আমার এই মনের যে ইচ্ছা, যেটা আমি পূরণ করতে পারিনি, মানে পরিপূর্ণ তৃপ্ততার সাথে আমি যে অ্যাক্টিংটা আমি করতে পারিনি, সেটা আমি আমার ভবিষ্যতে অভিনয়ের মাধ্যমে এটা করব। কেয়ামত থেকে কেয়ামত মানে শুটিংয়ের পরে তিনি আসলে বা যতবার এই ইয়েটি দেখেছিলেন, হয়তো এডিটিংয়ের সময় দেখেছেন, অথবা যখন তিনি ডাবিং করেন অথবা ভয়েস ওভার করেন, তখন কিন্তু বারবারই মনে হচ্ছিল যে যে অভিনয় তিনি করেছেন তার চেয়েও বেশি মানে করতে পারতেন। কিন্তু তখন তো আসলে ছবিটির শুটিং হয়ে গিয়েছে, যেহেতু আর কিছুই করার নেই। তো আমরা জানি যে তারপরে কিন্তু সালমান শাহ যে অভিনয়ের যে ক্ষুধা ছিল সেটি কিন্তু তিনি অন্যান্য ছবিতে কিন্তু তিনি দেখিয়েছেন, এবং তিনি অভিনয়ে খুবই দক্ষ একজন অভিনেতা ছিলেন। এবং মানে পরবর্তীতে তার যে ছবিগুলো তিনি মোট 26টি ছবি করেছিলেন, সবটিতেই কিন্তু তার যে অভিনয়, মানে প্রশংসনীয় অভিনয় ছিল তার। এবং এটা আমার মনে হয় যে একটা আর্টিস্ট পরিপূর্ণ তৃপ্তির সাথে কাজ করতে হলে অনেক সময় প্রয়োজন, ধীরে ধীরে আস্তে আস্তে। কিন্তু তবু আমার আমার কনফিডেন্স অনুযায়ী আমি যতটুকু করতে চেয়েছি বেশ খানিকটা করতে পেরেছি। কিন্তু একেবারে তৃপ্তভাবে কাজ যেটা বলে সেটা আমি হতে পারিনি আমার মনের দিক থেকে। আর আরেকটা হচ্ছে যে অনেক বেশ কয়েকটা অংশই আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি যখন আগে অ্যাক্টিং করেছি তখন ড্রামা সিন করেছি, ক্যামেরা গানের লাইট লিপ সিন ক্যামেরা করেছি। একদম তো জিনিসগুলো আমার পরিপূরক। কাছে খুব একটা ছবিতে আমার কাছে নতুন লাগেনি। তো এখানে নতুন যেটা লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন। আমি আগে কখনো অ্যাকশন টিভিতে বা অন্য যেখানে আমি অ্যাক্টিং করেছি অ্যাকশন কোনো দৃশ্যে আমি কাজ করিনি। তো অ্যাকশন সিনে যখন আমি কাজ করছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাকশনটা আমার কাছে খুব নতুনত্ব মনে হচ্ছিল এবং আমি বেশ মজা পাচ্ছিলাম কাজ করে। প্লাস আরেকটা মজার জিনিস হচ্ছে প্রথম ছবি আমার জীবনের, এই ছবিতে আমার অনেকগুলো রিস্কি শট গেছে ফিল্মে। অ্যাকশন করতে গিয়ে, মারামারি করতে গিয়ে অনেকগুলো রিস্কি শট ছিল। কিন্তু আসল কথা যেটা বলার মতো সেটা হচ্ছে যে আমি এই ছবিতে কোনো ডামি ইউজ জানি করিনি। জানি এটা আমি আমার নিজের শটগুলো সব নিজে নিজে শর্টগুলো দিয়েছি। দিয়েছেন তো সেখানে নিজের পারফেকশনের একটা জন্য। আত্মপরিতৃপ্তির একটা ব্যাপার ছিল যে আমার নিজের শট আমি নিজে দিচ্ছি, বেশ ভালো দামি লাগছিল, শট ইউজ করেন নাই। বেশ ভালো লাগতো। তো স্পেশালি এই ছবির একটা সিন আমার কাছে, আমি অন দ্য স্ক্রিন যখন আমি দেখি
তো একটা সিন আমার কাছে খুব বেশি মানে দাগ কেটেছে এবং আমার নিজের অ্যাক্টিংই আমার কাছে কোনটা সেটা? আহ, কোনটা? ভালো লেগেছিল। সেটা হচ্ছে আমি যখন লাস্ট সিকোয়েন্সটা আমি যখন মারা যাই, যে হিরোইন এখানে গুলি খেয়ে মারা গেল, তারপরে আমি হিরোইনকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি করার পরে আমি নিজের ছুরি দিয়ে নিজে আমি সুইসাইড করছি। তো সেই মুহূর্তের যে অ্যাক্টিংটা, সেই যে ফিলিংস, সেই যে এক্সপ্রেশনটা, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। জানি না দর্শকদের কাছে কেমন লাগবে, তবে সেই সিনটা আমার মনে দাগ কেটেছে অনেক। আমার কাছে পুরো ছবির মধ্যে ওই জায়গাটা কাজ করে আমার কাছে, আমার মনে হয় এখন আমার কাছে ভালো তৃপ্তি লেগেছে। পেয়েছেন? এটা আসলে পুরো ছবিতেই আমি এর আগে বলেছি যে পুরো ছবিতেই আমি যখন যতগুলো বিশেষ বিশেষ সিন আমি অ্যাক্টিং করেছি, যেগুলোতে অ্যাক্টিং করার মতন পরিস্থিতি ছিল, সেটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আরেকটু যেন ভালো করতে পারলে, করতে পারলে ভালো হতো। কিন্তু আমার ডাইরেক্টরের চোখে এটা ঠিক ছিল। তিনি, তার একটা জিনিস আমি দেখেছি যে তিনি একটা শট যখন আমার কাছে ভালো মনে হলো, তিনি যতক্ষণ পর্যন্ত মনে করতেন না যে এটা ওকে হয়নি, ততক্ষণ পর্যন্ত উনি টেকটা করতেন। এটা আমাদের জন্য খুব ভালো ইয়ে, কারণ আমরা ভালো মনে করলেও কিন্তু আমরা এটা বুঝবো না যে এটা ভালো হচ্ছে কিনা। তো এটা এইভাবে ডিরেক্টর অনেকবার বুঝবেন। টেক করার পরেও দেখা যায় যে খুব ভালো ভালো শট বের হয়ে এসছে। তো সেভাবে কাজ করার পরে বেশ কয়েকটা সিনের মধ্যে বেশ কয়েকটা জায়গায় আমি নিজেকে মনে করেছি যে না, আমি অ্যাক্টিংটা একটু করতে পারলে বুঝি আমার কাছে ভালো হতো। অভিনয় এটা ক্ষুধা। অনেক জায়গায় মনে হয়েছে, কোনো পার্টিকুলার কোনো সিন আমার কাছে লাগেনি। আহ, প্রতিক্রিয়া আরেকটি কোয়েশন। এখন আমার তো আরেকটি চেষ্টা পার্ট। অবশ্যই থাকবে যে দর্শক যেন আমাকে গ্রহণ করে। দর্শক যদি আমাকে গ্রহণ করে, আমার অ্যাক্টিং যদি তাদের কাছে এক্সপেক্টেবল হয়, তাহলে অবশ্যই ভালো লাগবে, খুশি লাগবে। সরি, মানে আমি আবারও কথা বলতেছি। তো আমার কাছে মনে হচ্ছে এটি কেয়ামত থেকে কেয়ামত ছবি মুক্তির আগের ইন্টারভিউ এটি। আমার কাছে মনে হচ্ছে, কারণ তিনি বলতেছেন যে তিনি আশা করতেছেন দর্শক যেন তাকে মানে পছন্দ করে এবং দর্শক যেন ছবিটিকে গ্রহণ করে, এইরকমভাবে মানে তিনি বলতেছেন। তো আমার কাছে মনে হচ্ছে এটি কেয়ামত থেকে কেয়ামত মুক্তির আগের ইন্টারভিউ এটি। অত্যন্ত আনন্দ পাবো আমি এবং কাজের উৎসাহ পাবো। যদি তারা আমাকে অ্যাকসেপ্ট নাও করেন, তাহলে প্রতিক্রিয়া খারাপ কিছু হবে না, বরং আমার চেষ্টা থাকবে ভবিষ্যতে তাদের মনের মতন করে অ্যাক্টিং উপহার দেওয়া। কেয়ামত থেকে কেয়ামত যেটা আমাদের, সেটার আমার কাছে ভালো লেগেছে আমার ফার্স্ট এন্ট্রি যেই গানটায়, পাপা कहते हैं, আমাদের এখানকার বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, এই গানটা আমার কাছে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা। আমি এখানে আরেকটি কথা বলতেই হচ্ছে আমাকে, সেটি হচ্ছে আমি এটা অনেকবারই ভেবেছি, কিন্তু আসলে যেহেতু বলার কোনো ইয়ে ছিল না, তো আজকে যেহেতু এইটি রিয়াকশন করতেছি সেই কারণে আমি বলতেছি এটি। আর সেটি হচ্ছে প্রথম গান, যে গানটি সালমান শাহ পর্দায় প্রথম গান, সেটি হচ্ছে বাবা বললে ছেলের নাম করবে। তো সত্যি মানে সালমান শাহ নাম করেছিলেন এবং গানের আরেকটি কথা ছিল যে পুরো পৃথিবী তাকে মনে রাখবে। তো আসলে সত্যি মানে এই গানটি মানে সালমান শাহর সাথে পুরোপুরি মানে মিলে গিয়েছিল তার জীবনের সাথে, এবং সালমান শাহর সাথে এই গানটি মিলে গিয়েছিল। কেউ জানে না আগামী দিনে ঠিকানা, বাবা বলে ছেলে নাম করবে। থ্যাংক ইউ। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা সালমান কেউ শাহ কণ্ঠে জানে শুনতেছি মানে না আগামী দিনে ঠিকানা, বাবা বলে ছেলে নাম করবে। বাবা বলে ছেলে নাম করবে,
বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এখনও পড়াশোনা করছি, তো আমার প্ল্যানিং আছে আমি পড়াশোনা শেষ করে ছবির মধ্যে মধ্যে পড়াশোনা করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, খুব একটু প্রবলেম হচ্ছে। তো পড়াশোনা শেষ করার পরে আমি পুরোপুরি, যদি আমাকে দর্শক চায়, দর্শক যদি আমাকে ভালোবাসে, আমি যদি দর্শকের ভালোবাসা পাই, তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব দর্শকের এবং ভালোবাসা কি পরিমাণ পেয়েছিলেন সেটিও তো তিনি নিজেই জানতেন না। ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না তখনও যেন দর্শক আমাকে মনে রাখে, মানুষ যেন আমাকে মনে রাখে, তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি। এই কথাটি মানে আরেকবার আমরা শুনি, মানে সালমান শাহ কি বলতেছেন, আপনারা একটু অনুভব করবেন এই কথাটি। আরেকবার শুনি আমরা এই কথাটি। প্ল্যানিং আছে আমি পড়াশোনা শেষ করে ছবির মধ্যে মধ্যে পড়াশোনা করতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, খুব একটু প্রবলেম হচ্ছে। তো পড়াশোনা শেষ করার পরে আমি পুরোপুরি, যদি আমাকে দর্শক চায়, দর্শক যদি আমাকে ভালোবাসে, আমি যদি একটু দর্শকের শুনবেন ভালোবাসা পাই, মনোযোগ দিয়ে। তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করব, যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে। আমি যখন থাকবো না তখনও যেন দর্শক আমাকে মনে রাখে, মানুষ যেন আমাকে মনে রাখে, তাদের ভালোবাসায় যেন আমি থাকতে পারি, এরকম কিছু করার চেষ্টা করব। আমার সাথে কথা আচ্ছা। বলতে আসার জন্য I would like to thank all the technician of Star Diary. সবাইকে আমি অত্যন্ত অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, কারণ জীবনের প্রথম আমি ছবিতে হিরো হিসেবে আসছি এবং প্রথম ছবিতে তারা আমার সঙ্গে কথা বলতে এসেছেন, তাদের ভালোবাসা আমাকে দিয়েছেন, তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম, এই ভিডিও ম্যাগাজিন যারা দেখছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমার কথা শোনার জন্য, এবং তাদের কাছে আমি দোয়া চাইবো যেন আমি ভবিষ্যতে তাদের মনের মতন অভিনয় উপহার দিতে পারি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা আসলে দেখে নিলাম সালমান শাহর প্রথম ইন্টারভিউ, সেটি আজ থেকে প্রায় 32 বছর আগে মানে এই ইন্টারভিউটি তিনি দিয়েছিলেন। এবং এই ইন্টারভিউ নিয়ে আসলে কিছু বলার নেই। এই ইন্টারভিউটি হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত, মানে সালমান শাহ, আমি যতটুকু মনে করতেছি যে এই ইন্টারভিউটি হচ্ছে সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত ছবি মুক্তির আগের একটি ইন্টারভিউ। তো যাই হোক, সম্পূর্ণ ইন্টারভিউটি আমরা দেখেছি, কিন্তু সবশেষে দুইটি জিনিস আমার মানে এই দুইটি বিষয়ে আসলে একটু কথা বলবো। সেটি হচ্ছে আমি এই ইয়ের মধ্যেই মানে ভিডিওর মধ্যে এটি বলে ফেলেছি যে তার প্রথম ছবির প্রথম যে গান, সেই গানটি আসলে তার মানে জীবনের সাথে একদম মিলে গিয়েছে, কারণ গানটির কথা এবং তার জীবনের শুরু এবং শেষ থেকে নিয়ে সব কিছুই আসলে তার সাথে মিলে গেছে। আর দ্বিতীয়ত সবশেষে তিনি একটি কথা বলেছেন যে তিনি আসলে যদি দর্শক তাকে পছন্দ করেন, তাহলে তিনি এমনভাবে কাজ করতে চান যে তিনি না থাকলেও, তিনি যখন থাকবেন না তখনও যেন দর্শক তাকে মনে রাখে। তো তার এই কথাটি কিন্তু আসলে তার একদম পূর্ণতা পেয়েছে, কারণ তিনি আসলে, অনেকেই হয়তো মারা যায় কিন্তু বছর 2 বছর 5 বছর পরে কিন্তু আসলেই মানুষ তাকে মনে রাখে না, কিন্তু সালমান শাহ আজ 2 যুগের উপরে হয়েছে মারা গিয়েছেন, কিন্তু এখনও তাকে নিয়ে চর্চা হয়, এখনও মানে তার ছবি, তার ইন্টারভিউ, তাকে নিয়ে আলোচনা সব কিছুই এখনও হয়, এখনও মানে সালমান শাহ হয়তো সশরীরে নেই, কিন্তু তিনি বিভিন্নভাবে কিন্তু তিনি এখনও আমাদের মাঝে রয়ে গিয়েছেন। তো যাই হোক, আসলে খুব মানে ওনাকে মিস করতেছি। আর কি বলবো, সালমান শাহ যেখানেই থাকুন ভালো থাকুন এবং আল্লাহ তাকে যেন ভালো রাখেন, এটাই ভিডিও শেষে দোয়া করতেছি। আর আমার কাছে মনে হয় আজকে আর আসলে জিজ্ঞেস করবো না যে ভিডিওটি কেমন লেগেছে। আমার কাছে মনে হয় আমার রিয়েকশন যেরকমই হোক না কেন, তবে সালমান শাহের ইন্টারভিউটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিওটি এখন পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।